কে আছিস? নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। এবং অবশ্যই এই অনুষ্ঠান মানেই একটা সুস্থতার ঝলক। আমরা অবশ্যই বলবো এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে যার হাত ধরে আজকে বহু মানুষ সুস্থ এবং সুন্দর জীবনযাপন করছেন। বিভিন্ন রকম জটিল রোগ থেকে তারা বেরিয়ে আসতে পারছেনও। নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা এগিয়ে চলি অনুষ্ঠানটিতে, এবং সব রকমের রোগে যারা আক্রান্ত তারাও ফোন করেন আমাদের এই অনুষ্ঠানে, কারণ যেহেতু অনুষ্ঠানটি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আজকে বিষয়বস্তু হচ্ছে, অনেকেই শুনে থাকবেন কিন্তু কেন, সেই কারণটা আজকে আমরা খোঁজার চেষ্টা করব। ল্যাকটোজ ইনটলারেন্স আজকের বিষয়বস্তু, সেই নিয়ে আমরা থাকবো আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য, অনেক অনেক স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আর আপনারা রয়েছেন সরাসরি ওনার সঙ্গে কথা বলতে, এই মুহূর্তে লাইভে আপনাদের প্রশ্ন রাখতে, আর আপনাদের যাবতীয় যা যা সমস্যায় আপনারা ভুগছেন, জটিল রোগে ভুগছেন, দীর্ঘ বছর হয়ে গিয়েছে চিকিৎসার আওতায় রয়েছেন কিন্তু সুস্থতার রাস্তা তৈরি হচ্ছে না, ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। সরাসরি চলে যাব এই ল্যাকটোজ ইনটলারেন্স। প্রথমত বলবো বিষয়টি কি, আগে একটু জানবো। ল্যাকটোজ ইনটলারেন্স একটি রোগ আমি ঠিক বলবো না, এটি একটি সিমটমস আপনার শরীরের মধ্যে, বা একটা ডিজিজ কন্ডিশন এটা আপনার শরীরের মধ্যে। ল্যাকটোজ ইনটলারেন্স আপনি অনেক সময় শুনে থাকবেন, একটু ফ্যান্সি ওয়ার্ডের মতোই, কিন্তু সেটা হচ্ছে আপনার খাবারের মধ্যে দুধ বা দুধের জিনিস আপনার হয়তো খাবার পর হজম হচ্ছে না, তো সেটাকে আমরা ল্যাকটোজ ইনটলারেন্স আমরা বলছি। এবার দুধের মধ্যে যে সুগার পার্টটা রয়েছে সেটা আমাদের পেটের মধ্যে একটি এনজাইম আছে যেটাকে ল্যাকটেজ বলা হয়, যেটি কিনা আমাদের স্মল ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্ত, সেখানে এটি উৎপন্ন হচ্ছে। তো এই ল্যাকটেজের অভাবে আপনার ল্যাকটোজ ইনটলারেন্স হচ্ছে। ল্যাকটোজ দুধের একটি প্রোডাক্ট, বাই প্রোডাক্ট আপনি বলতে পারেন। তো সেখান থেকে আপনার দুধ বা দুধের জিনিস, আপনার ডেয়ারি প্রোডাক্ট, সেগুলো আপনার কিন্তু হজম হতে প্রবলেম হবে, হজম আপনার হবে না। ওই দুধের মধ্যে বা মিল্কের মধ্যে যে সুগার পার্ট যেটা থাকে সেটাকে আলাদা করতে পারে না ডিউ টু স্মল কোয়ান্টিটি অফ ল্যাকটেজ। অনেকের ক্ষেত্রে দেখবেন একদম নিউবর্ন বেবি যারা রয়েছে তাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে দুধ খেলে হয়তো দুধ হজম হচ্ছে না, তো বাইরের যে সিনথেটিক দুধ যেগুলো সেগুলো ওরা খাচ্ছে না বা খাওয়ানো যাচ্ছে না। তো এটাও কিন্তু একটা আপনার ল্যাকটোজ ইনটলারেন্সের একটা টাইপ রয়েছে। এর তিনটে টাইপ আছে, প্রাইমারি টাইপ, সেকেন্ডারি টাইপ আর কনজেনিটাল টাইপ। এই প্রাইমারি টাইপের মধ্যে আপনার মেইনলি যেটা দেখা যায় সেটা হচ্ছে আপনার একদম যখন আপনি ইনফ্যান্ট, একদম যখন বাচ্চা বয়সে আপনার দুধ সেরকমভাবে আপনার মধ্যে হজম হবে না, আস্তে আস্তে সেটা আপনার শরীরের মধ্যে যখন বিল্ড হতে থাকবে, ল্যাকটেজ যখন আপনার মধ্যে বিল্ড হতে থাকবে, আসতে থাকবে, তখন আপনার সেটা দুধ আপনি তখন খেয়ে হজম করতে পারবেন। সেকেন্ডারি যেটা রয়েছে তার মধ্যে আপনার হয়তো বাচ্চা বয়সে আপনার দুধটা খেয়ে আপনি হজম করতে পারছেন, যত আপনি বড় হচ্ছেন তখনই আপনার ল্যাকটেজের মাত্রা কম হয়ে যাবে, ল্যাকটোজ ইনটলারেন্স হবে, দুধ বা দুধের জিনিস আপনি খেয়ে হজম করতে পারবেন না। কনজেনিটালের মধ্যে এটা আপনার জিনগত, আপনার ফ্যামিলির মধ্যে হয়তো কারোরই সমস্যাটি রয়েছে যে দুধ বা দুধের জিনিস আপনার হজম হচ্ছে না। তো একদম নিউবর্ন বেবি ইনফ্যান্টের মধ্যেও কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাই যে একদম জন্ম থেকেই যে এনজাইম ল্যাকটেজ তার মাত্রা শরীরে কম রয়েছে, তার জন্য ল্যাকটোজ মানে দুধের সেই সুগারটাকে সে হজম করতে পারছে না। আমাদের শরীরের মধ্যে অন্যান্য প্রত্যেকটি খাবার থেকে কিন্তু আমাদের শরীরের মধ্যে এই যে গ্লুকোজ বা গ্যালাক্টোজ আমাদের শরীরের মধ্যে কিন্তু আসে, সেটা আমাদের ব্লাডের মধ্যে ছড়িয়ে যায়। দুধের মধ্যেও কিন্তু কিছুটা সুগারের পরিমাণ রয়েছে, সেখান থেকে আমাদের গ্লুকোজ বা গ্যালাক্টোজ আমাদের শরীরের মধ্যে ছড়ায়। এবার সেটা আপনি যদি হজম না করতে পারেন, সেখান থেকে আপনার উৎপন্ন হবে না সুগার, আর সেখান থেকে আপনার পেটের সমস্যা দেখা দেবে। আপনি দুধের কোনো জিনিস খেলে আপনার ডায়রিয়া, ভমিটিং বা ব্লোটিং হয়ে যাওয়া বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা, এগুলো আপনার মধ্যে দেখা দেবে। এবার আপনার সেটা হতে পারে আপনি পিওর দুধ, সেখান থেকেও আপনার এই প্রবলেমটা হতে পারে, বা যে ডায়েরির দুধ রয়েছে বা মিল্ক পাউডার বা মিল্ক প্রোডাক্ট, সেখান থেকেও আপনার এই সমস্যাটি দেখা দিতে পারে।
এই যে প্রথমত বললো যে কারণটা তো আমরা জানলাম যে কি কারণে বেসিক্যালি হয়। এবার আমরা বলবো এই যখনই ল্যাকটোজ ইনটলারেন্স শুরু হলো একটা বাচ্চার, প্রথমত বলবো কতটুকু বয়স থেকে হতে পারে? একটা এজ তো একদম নিউবর্নের মধ্যে হতে পারে, মধ্যে হতে পারে, সেটা কনজেনিটাল, যে একদম জন্ম হয়েছে শিশুর, সে দুধ খেয়ে হজম করতে পারছে না, তারও হতে পারে। বা আপনার আফটার 6 মান্থ যখন ব্রেস্ট ফিডিং একটু কমিয়ে দেওয়া হয়, সিনথেটিক মিল্ক যখন ইন্ট্রোডিউস করা হয়, ওই সময় থেকেও আপনার এই সমস্যাটা শুরু হতে পারে। এই যখন সমস্যাটা শুরু হলো, এক্ষেত্রে বাচ্চাদের মানে কিভাবে আমরা গাইড করব? বেসিক্যালি দেখুন, আপনার অনেকেই এখন আমরা দেখি যে ল্যাকটোজ ফ্রি মিল্ক এখন মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। এবার সেটা অনেকে ইনটেক করতে পারে। বা যদি আপনার কনজেনিটাল হয়, মানে যদি জন্মগত হয়, জিনগত হয়, সেখানে কিন্তু আপনাকে একটু প্রিভিয়াস প্রিকশন নিতে হবে ডিউরিং আপনার প্রেগনেন্সি। আর যাদের দেখা যাচ্ছে যে প্রাইমারি যেটা, মানে আপনার ইনিশিয়ালি আপনার সেই ল্যাকটোজটা ইনটলারেন্স রয়েছে, মানে আপনি খেয়ে হজম করতে পারছেন না, আস্তে আস্তে আপনার যখন এজ বাড়বে, সেটা আপনার ল্যাকটেজের মাত্রা বেশি হবে আপনার শরীরের মধ্যে, তখন কিন্তু সেটা আপনার সয়ে যাবে, তখন আপনি দুধ বা দুধের জিনিস খেয়ে হজম করতে পারবেন। অনেক সময় শুনবেন যে বাচ্চাকালে আমি দুধ খেলে হজম হতো না, তার জন্য দুধ আমি খেতাম না, এখন দুধের জিনিস বা মিল্ক পাউডার খেলে কোনো প্রবলেম হচ্ছে না। কেন? কারণ সেটা তখন আপনার ল্যাকটেজের মাত্রা আপনার শরীরে বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে তৈরি হচ্ছে, সেখান থেকে আপনি দুধটা খেয়ে হজম করতে পারছেন। সেটা কি এজের জন্য? যেহেতু এজটা বাড়ছে, আমার সেই ল্যাকটেজের মাত্রা বাড়ছে। একদম, কারণ আমাদের বডি যখন আমাদের গ্রোথ হতে থাকে, তখন প্রত্যেকটা আমাদের যে কোষগুলো যেরকম গ্রোথ হচ্ছে, তার সাথে এনজাইম বা প্রত্যেকটা জিনিস আপনার ডেভেলপমেন্ট হতে থাকে। তো সেই এনজাইমটা আপনার ডেভেলপ হতে থাকবে, আপনার বাড়তে থাকবে, তখন একটা অ্যাডাল্ট টাইমে এসে আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আবার অনেকের ক্ষেত্রে উল্টোও দেখা যায় যে বাচ্চাকালে সব ঠিকঠাক ছিল, যত এজ হচ্ছে আফটার 35-40 আস্তে আস্তে সেই জিনিসটা ল্যাকটেজটা কমে যাচ্ছে, তখন আবার ল্যাকটোজ ইনটলারেন্স হচ্ছে, তখন আবার দুধ খেয়ে হজম করতে পারছে না। এই জিনিসটাও কিন্তু হতে পারে। তো এইটা যাদের ছোটোবেলায় ঠিক ছিল, বড়োবেলায় গিয়ে প্রবলেম হচ্ছে, সেখানে কিন্তু আপনাকে প্রথম থেকে, যদি আপনার পেটের কোনো সমস্যা থাকে, সেখানে একটু আপনাকে আলাদাভাবে একটু আপনাকে কিন্তু তার জন্য চিকিৎসা করতে হবে, বা একটু আপনাকে সেটা নিয়ে সচেতন হতে হবে। এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমরা যখনই, যেহেতু আজকে অনুষ্ঠান আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, আমরা তো দেখেছি নর্মাল অন্যান্য প্যাথির ক্ষেত্রে একটা নির্দিষ্ট মেডিকেশন তাদের থাকে এবং সেটার উপরেই বাচ্চা বড় হতে থাকে যতক্ষণ না তার সেই টলারেন্স পাওয়ার আসছে, বা অনেকের থাকেও না, আসেও না। এটাও তো হয় যে আমি ছোটোবেলায় আমার এরকম ল্যাকটেজ ইনটলারেন্স ছিল এবং সেটা বড় বয়সে কমেইনি, এটা আমার ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, মানে আমি ইনফ্যাক্ট আমার মানে বয়স অনুযায়ী আমার ওই জায়গাটা রয়েই গেছে। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র কতটা এখান থেকে আমার মানুষকে, মানে বাচ্চাদের বার করে আনতে পারে? বেসিক্যালি দেখুন, যেহেতু এটা আপনার শরীরের একটা এনজাইম, মানে আপনার শরীরের মধ্যেই সেটা কিন্তু উৎপন্ন হচ্ছে, ক্ষুদ্রান্ত আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে একটি এনজাইম আলাদাভাবে সেটা উৎপন্ন হচ্ছে, তার এই কাজ ল্যাকটোজ থেকে গ্লুকোজ আর গ্যালাক্টোজ দুটোকে আলাদা করা। তো এই এনজাইমটাকে আপনি ইনহ্যান্স করতে পারবেন, তার জন্য যে মেডিসিনেরই প্রয়োজন একদমই নয়। আপনার খাওয়া দাওয়ার মধ্যে একটু চেঞ্জেস করতে হবে, আপনার খাওয়া দাওয়ার মধ্যে একটু ফাইবার জাতীয় খাবার একটু আপনাকে বেশি অ্যাড করতে হবে, আর আপনার তার সাথে একটু প্রত্যেক দিন একটু হালকা এক্সারসাইজ করা, এগুলো করতে হবে। আর মেডিকেশন তো অবশ্যই রয়েছে, কিন্তু শুধুমাত্র যে মেডিসিনের উপরে আপনাকে ডিপেন্ডেন্ট হতে হবে সেটা কিন্তু একদমই নয়। কারণ আমি প্রথমেই বললাম যে আপনার যদি পেটের কোনো সমস্যা থাকে ইনিশিয়াল থেকেই, যে আপনার খাবার খেলে হজম হয় না, বা আপনার অল্প কিছু খেলে আপনার গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হয়ে যাচ্ছে বা ব্লোটিং হচ্ছে, তো সেখান থেকে কিন্তু আপনাকে একটু কনশাস হতে হবে, একটু সচেতন হতে হবে, একটু ভাবতে হবে যে কেন এই প্রবলেমটা হচ্ছে, কি করলে আমার সমস্যাটার সমাধান হবে। তো প্রত্যেকটা জিনিসই যে মেডিসিন উপর ডিপেন্ডেন্ট হতে হবে এরকম একদমই নয়। কারণ আমরা বারে বারেই বলি বা চেষ্টাও করি যে মেডিসিন তো 60% কাজ করবে, 40% আপনাকে নিজের উপর কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ডায়েট আর আপনার লাইফস্টাইল ম্যানেজমেন্ট। একটা ছোট বাচ্চার ক্ষেত্রে যখন এই সমস্যাটা তৈরি হয়, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা নর্মালি জানি যে তাদের নির্দিষ্ট ডায়েটের মধ্যে আনাটা খুব কঠিন হয়ে যায়। তবুও যেমন ধরুন স্কুল যাচ্ছে যে বাচ্চা, তাকে তার যে টিফিন বক্সটি আমি রেডি বা লাঞ্চ বক্সটি রেডি করে দেবো, সেখানটাও তার মানে একজন গার্জিয়ানকে অনেকটা অ্যালার্ট থাকতে হবে। এই যে ফাইবার জাতীয় খাবার খাওয়া, আমি পরিষ্কার ভাষায় বলবো, কারণ আমাদের অনুষ্ঠান রটা ভট্টাচার্য এরকম অনেক মানুষ রয়েছেন যারা একদম রুরাল পিপল, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফাইবার কি, ফাইবার জাতীয় ফুড কি, তাদের কাছে এটা অজানা।
কিছু মানুষের কাছে অবশ্যই সেটা জানে, কিন্তু অনেক মানুষের কাছে অজানা। সেটা আমি একটুখানি জানবো যে কী ধরনের ফুড কি বাচ্চাদের দিতে হবে বা এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে দেওয়া উচিত। বেসিক্যালি দেখুন, ফাইবার জাতীয় খাবার মানে যেগুলোর মধ্যে আঁশ রয়েছে, বাংলা ভাষায় আঁশযুক্ত খাবার, সেটা আপনি কোথায় পাবেন? সবুজ শাক, তার মধ্যে আপনি পাবেন। যে ফলগুলো আপনি খোসা সমেত খেতে পারছেন, তার মধ্যে আপনি পাবেন। বা আপনার যে অনেকগুলো ডাল, এই মসুর ডালই ধরুন, অনেক সময় আমরা যে ডালগুলো আমরা যেগুলো নিই সেগুলো পলিশ করা থাকে, তার ওপরে যে স্কিনটা সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়, একটা হালকা গ্রিনিশ কালার একটা স্কিন থাকে, সেটা সহ যদি আপনি খেতে পারেন সেটাও কিন্তু ফাইবার, সেটাও আপনার জন্য ভালো হবে। বা আমরা যে চালগুলো আমরা যেগুলো খাই পলিশ করা থাকে, আনপলিশড যেগুলো মানে যেগুলো এরকম স্মুথ নয়, ওপরে খোসাগুলো একটু একটু রয়ে গেছে, সেগুলো হচ্ছে ফাইবার জাতীয় খাবার, সেগুলো খেলে আপনার পেটের জন্য ভালো হতে পারে। আর অবশ্যই সিজনাল ফ্রুটস আর সিজনাল ভেজিটেবলস, যে সময়ে যেই ফল বা যে সময়ে যেই সবজি, সেটাই খাওয়াটা প্রেফার করবেন, সেটাই আপনার বাচ্চাকেও দেওয়া প্রেফার করবেন। ফ্রুট জুস করে খাওয়ার কোনো দরকার নেই। অনেকেই ভাবে যে তাড়াতাড়ির জন্য জুস করে ফ্রুট জুস, এই ফ্যান্সি ফ্রুট জুসের কোনো প্রয়োজন নেই, এই ফ্যাশনের কোনো দরকার নেই। গোটা ফল চিবিয়ে খান, যদি খেতে না পারেন সেটাকে আপনি থেতো করে নিন, সেভাবে খান। ফ্রুট জুস থেকে কিন্তু আপনার শরীরের মধ্যে সুগার স্পাইক বাড়তে পারে। অনেকে ভাবে সকালবেলা ব্রেকফাস্টের মধ্যে ফ্রুট জুস থাকবে বা খালি পেটে ফ্রুট জুস, একদমই নয়, আপনার সুগার স্পাইক অত্যাধিক বাড়িয়ে দেবে। যাদের সুগার রয়েছে তাদের ক্ষেত্রে তো একদমই নয়, যাদের সুগার নেই আপনাদের জন্য বলবো সুগার স্পাইকের মাত্রা প্রচুর বাড়িয়ে দেবে। আপনি গোটা একটা ফল খান বা ফ্রুট স্যালাড, এই ফ্যাশনের দরকার নেই, আপনি একটা সিঙ্গেল ফ্রুট খাবেন। ফ্রুট স্যালাড করলে আপনার প্রত্যেকটা ফলের মধ্যে সাইট্রিক অ্যাসিড রয়েছে, তার পাশাপাশি অন্যান্য কম্পোনেন্টস একসাথে হয়ে যাচ্ছে, তার প্রয়োজন নেই। একটা গোটা ফল খান, দ্যাটস এনাফ। তো খাদ্য তালিকাটাকে এরকমভাবে সাজিয়ে নিতে হবে। এখন অনেকেই যথেষ্ট অ্যাডভান্স নিউট্রিশন নিয়ে বা ডায়েট নিয়ে, তো সেটাকেই আপনাকে ধরে রাখতে হবে। প্রপোর্শন আপনার খুব প্রয়োজন। শরীরে আপনার প্রোটিনের মাত্রা দরকার আছে, ফ্যাটের দরকার আছে, কার্বোহাইড্রেট দরকার আছে, মিনারেলস, ভিটামিন, প্রত্যেকটা জিনিসের দরকার আছে, কিন্তু তার একটা কোয়ান্টিটি সাফিসিয়েন্ট হতে হবে। এক থালা ভাত নিয়ে বসে পড়লাম বা অনেকটা মাংস, এক বাটি মাংস নিয়ে বসে পড়লাম, 2-4 পিস মাছ নিয়ে বসে পড়লাম, সেরকম নয়, সেটার কোয়ান্টিটি আপনাকে জানতে হবে। অবশ্যই আমি বলবো যে আপনাদের এই ক্ষেত্রে যারা ওপারে অভিভাবক রয়েছেন, যারা এই ধরনের বাচ্চাকে নিয়ে এই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে তারা ছোট বাচ্চাকে দুধ খাওয়াতে পারছেন না, দুধ জাতীয় অন্যান্য প্রোডাক্টস খাওয়াতে পারছেন না, বাচ্চা বমি হয়ে যায় বা বাচ্চা অসুস্থ হয়ে যায়, বাচ্চা পেটে ব্যথা হয়, তো এই ধরনের সমস্যা বা বড়দের ক্ষেত্রেও একটু আগেই ডক্টর ভট্টাচার্য বলেছেন হতে পারে ল্যাকটো ইন্টলারেন্স, তারা যদি এই সমস্যায় ভুগে থাকেন ডেফিনেটলি তারা তো ফোন করবেনই, আমাদের এনবিপির লাইভ অনুষ্ঠান চলছে। এছাড়া অন্যান্য রোগে যারা আক্রান্ত তারাও কিন্তু ফোন করুন। আবারও বলছি, আমাদের সরাসরি ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে। এবং তার মাঝখানে বলে রাখি যে সামনেই পরপর চেম্বার্স রয়েছে, আপনারা জানেন এনবিপি চেম্বার্স, এবং সেখানে এফিশিয়েন্ট ডক্টরস রয়েছেন যারা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছেন এবং আপনারা তাদেরকে দেখাতে পারছেন সুস্থতার জন্য। অবশ্য বলে রাখবো যে একদম 23 সেপ্টেম্বর চেম্বার রয়েছে হেরিয়াতে, অর্থাৎ মঙ্গলবার দিন, আগামী মঙ্গলবার 23 সেপ্টেম্বর হেরিয়া চেম্বারে থাকছেন ডক্টর বি শর্মা নিজে। 24 সেপ্টেম্বর মেচেদায় চেম্বারে রয়েছেন ডক্টর এন ভট্টাচার্য। 27 সেপ্টেম্বর খড়গপুরে চেম্বারে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য নিজে। 28 সেপ্টেম্বর 28 সেপ্টেম্বর চেম্বার রয়েছে, এটা হচ্ছে জামশেদপুরে চেম্বার, জামশেদপুরই তো বোধ হয়, হ্যাঁ জামশেদপুরে ডক্টর ভট্টাচার্য নিজে থাকছেন। এটা হচ্ছে 28 সেপ্টেম্বর জামশেদপুর। 9 অক্টোবর বনগাঁতে চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। 10 অক্টোবর হলদিয়ায় চেম্বারে থাকছেন ডক্টর বি শর্মা নিজে। 10 অক্টোবর রায়গঞ্জে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকছেন। 10 অক্টোবর ক্যানিংয়ে চেম্বার রয়েছে, ডক্টর আর দে থাকছেন। 11 অক্টোবর আসানসোল চেম্বারে থাকছেন ডক্টর বি শর্মা। 11 অক্টোবর বর্ধমানে চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 11 অক্টোবর মালদায় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 11 অক্টোবর ঝাড়গ্রামে চেম্বার করছেন ডক্টর এ হালদার। 11 অক্টোবর কাকদ্বীপে চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 12 অক্টোবর শিলচরে থাকছেন ডক্টর বি শর্মা। 12 অক্টোবর দুর্গাপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 12 অক্টোবর কোচবিহার চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 12 অক্টোবর বাঁকুড়ায় চেম্বার করছেন ডক্টর এ হালদার। 12 অক্টোবর বোলপুরে চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 13 অক্টোবর গঙ্গারামপুরে চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এস ঘোষাল।
13th অক্টোবর পুরুলিয়া চেম্বার করছেন ডক্টর এ হালদার। 14th অক্টোবর আরামবাগ থাকছেন ডক্টর এ হালদার। 18th অক্টোবর চেম্বার রয়েছে শিলিগুড়িতে, থাকছেন ডক্টর বি শর্মা নিজে। 18th অক্টোবর বহরমপুর চেম্বার করছেন ডক্টর এ হালদার। 19th অক্টোবর গুয়াহাটিতে থাকছেন ডক্টর বি শর্মা। 19th অক্টোবর আগরতলায় চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 19th অক্টোবর কৃষ্ণনগর চেম্বার করছেন ডক্টর এ হালদার। 26th অক্টোবর 26 অক্টোবর নিউ আলিপুর দুয়ারে চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে। 11th নভেম্বর দিল্লিতে থাকছেন ডক্টর এ হালদার। 17th নভেম্বর ডিব্রুগড়ে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। অবশ্যই আপনারা যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে আপনাদের যোগাযোগ করতে হবে অবশ্যই পৌঁছে যাওয়ার জন্য প্রিভিয়াস রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস নিয়ে। তার মাঝখানে বলে রাখি যে আরেকবার মনে করিয়ে দিই, 11th অক্টোবর মালদায় ডক্টর এস ঘোষাল। 11th অক্টোবর বর্ধমান ডক্টর এন ভট্টাচার্য রয়েছেন। 12th অক্টোবর কোচবিহার ডক্টর এস ঘোষাল। 12th অক্টোবর দুর্গাপুর ডক্টর এন ভট্টাচার্য রয়েছেন। 12th অক্টোবর বোলপুর ডক্টর এস ভাদুরী। 18th অক্টোবর বহরমপুর ডক্টর এ হালদার। 19th অক্টোবর কৃষ্ণনগর ডক্টর এ হালদার অ্যান্ড 26th অক্টোবর নিউ আলিপুরদুয়ার ডক্টর বি শর্মা নিজে। আমি একবার রিপিট বললাম। এবং মধ্যমগ্রামে রয়েছে হেড অফিস, আপনারা প্রত্যেকেই জানেন। তার সঙ্গে সঙ্গে কলকাতার চেম্বার হাতিবাগান, ল্যান্সডাউন, আমতলা এবং অবশ্যই খিদিরপুর চেম্বার। হাওড়ায় শিবপুর চেম্বার রয়েছে, বাল্টিকুড়ি বাজার এবং বেলুর। ফোন নাম্বার 9830235527, 9830235537, দুটি হেল্পলাইন ফোন নাম্বার যাচ্ছে। এখানে আপনারা ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট করুন প্রিভিয়াস রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস নিয়ে। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, আমি জগন্নাথ মহান্তি বলছি পুরুলিয়া থেকে। বলুন। বলি, আমি একটা বিষয় জানতে চাইছি, ইকোইসিস ভালগারি, যেটা ওই কি সিস্টেম চামড়াটা পুরো শীতকালে ফাটি যায়, পুরো শীতকালে হয় মাত্র, হ্যাঁ, এটার কি কোনো ট্রিটমেন্ট আছে? একটু আপনার সমস্যাটা একটু পরিষ্কার করে বলুন। ইকোইসিস ভালগারি, ইকোইসিস ভালগারি মানে যেটা হচ্ছে কি সিস্টেম চামড়াটা পুরো ফেটে যায় একদম শীতকালে, একদম মাছের রাতের মতো। ওটা শীতকালে হয়, গ্রীষ্মকালে এটা চলে যায়, কিন্তু শীতকালটাই ওটা প্রত্যেক বছরই কিন্তু শীতকালে ওই সমস্যাটা হয়। ইকোইসিস ভালগারি যেটা পুরো ফ্রি সিস্টেম, যেটা একদম পুরো মাছের রাতের মতন ওটা করে দিলে ফাটে যায়। এটার কি কোনো ট্রিটমেন্ট আছে আপনাদের? আপনার এই সমস্যাটা কতদিনের? এটা ছোট থেকে এটা মানে জিনগত চিকিৎসা বৈশিষ্ট্য আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনার কোনো রিপোর্ট কিছু করিয়েছেন, কোনো আইজি রিপোর্ট বা সেট রিপোর্ট কিছু করিয়েছেন? না না, কিছু কোনো রিপোর্ট করা হয়নি। বেশ, প্রথমত তো বলবো যে আপনার একটা আইজি রিপোর্ট করার প্রয়োজন রয়েছে, আর ট্রিটমেন্ট অবশ্যই রয়েছে। কারণ আপনার স্কিনের যে কোনো সমস্যা আপনি হয়তো কোথাও ট্রিটমেন্ট করাচ্ছেন, কিন্তু সেটা যখন আপনি মেডিসিনটা খাবেন তখন দেখবেন আপনার ভালো থাকছে, মেডিসিনটা বন্ধ করলে আবার অ্যাজ ইট ইজ হয়ে যাচ্ছে, বা প্রত্যেক বছর শীতের সময় আপনাকে কষ্ট দিচ্ছে, গরমকালে এলে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তো এটা তো আপনার প্রবলেমের সলিউশন একদমই নয়। তো অবশ্যই চিকিৎসা রয়েছে স্কিনের, আপনার যাই সমস্যা থাকুক তার অবশ্যই চিকিৎসা রয়েছে, কিন্তু একটু আপনাকে একটা রিপোর্ট করতে হবে, একটা অ্যালার্জি রিপোর্ট করতে হবে, যেটা হচ্ছে আইজিই রিপোর্ট। এই রিপোর্টটা আপনি অবশ্যই করান। আর আপনার যদি মনে হয় যে না, আপনার যে চিকিৎসা আপনি আছেন সেখানে আপনার ঠিকভাবে সমস্যার সমাধান হচ্ছে না, একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন। আপনার বাড়ির কাছাকাছি আমাদের কোন চেম্বার আছে একটু জেনে নিন, কখন আর কবে কোথায় এলে আপনি ডক্টর দেখাতে পারবেন সেটা জেনে নিন। একটু আপনি এসে দেখা করবেন, যেহেতু স্কিনের সমস্যা, না দেখে কোনো ধরনের আপনাকে আমরা অ্যাডভাইস করতে পারবো না, একটু দেখার প্রয়োজন রয়েছে। একটু চেম্বারে এসে আপনি দেখা করবেন, কি খাবেন কি খাবেন না, বা কিভাবে কি থাকবেন, সবটাই আমরা আপনাকে বলবো। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বীরভূম থেকে বলছি, অরবিন্দ রায়চৌধুরী। বলুন। আমার এমনি একটু কানে একটু কম শুনছি, বুঝলেন না, স্মৃতিশক্তিটা খুব দুর্বল, কোনো জিনিস মনে থাকছে না। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন? আমার বয়স 70। 70। বেশ, তো এর জন্য কি কোনো ট্রিটমেন্ট চলছে আপনার, কোনো মেডিসিন খাচ্ছেন এর জন্য? না 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 না। বেশ, দেখুন, প্রথমত বলবো যে আপনার স্মৃতিশক্তি একটু কমছে আপনি বললেন, আর কানের সমস্যা বললেন আপনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো আপনার এই দুটো সমস্যার জন্যই প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি বীরভূম থেকে ফোন করছেন, বোলপুরে আমাদের চেম্বার রয়েছে। আর বোলপুরের নেক্সট আমাদের ডেট রয়েছে 12 তারিখ, 12 অক্টোবর, আর সেদিন আমাদের
ডিরেক্টর স্যার থাকবেন, ডক্টর বি শর্মা ওই চেম্বারে থাকবেন। একটু আপনাকে বলবো যে একটু আপনি চেম্বারে এসে একটু দেখা করতে পারলে ভালো হবে। আপনার যেটা স্মৃতিশক্তি আপনার আস্তে আস্তে কমে যাচ্ছে, অ্যালজাইমারের ফার্স্ট স্টেজ খুব সম্ভবত আপনার, তো তার অবশ্যই চিকিৎসা রয়েছে। আর তার পাশাপাশি আপনাকে কিছু আমরা যোগা প্রাণায়াম সেগুলো আমরা কিছু অ্যাডভাইস করে দেব। তো আপনি একটুখানি আপনাকে বলবো যে আপনি একটু যোগাযোগ করলে আপনার জন্যই ভালো হবে। আপনার কানের সমস্যার জন্য তো অবশ্যই ট্রিটমেন্ট রয়েছে, তার জন্য মেডিসিন রয়েছে। আর আপনার যেটা আপনি বলছেন স্মৃতিশক্তি আপনার থাকছেন, আপনি আস্তে আস্তে ভুলে যাচ্ছেন, দেখুন এই জিনিসটা আপনার কিন্তু হবে, কিন্তু খুব বেশি যাতে আপনার তাড়াতাড়ি সমস্যাটা না হয় সেই জায়গাটা আমরা আপনাকে করে দেবো। কারণ আস্তে আস্তে যখন এজ হবে আপনার সেরিব্রাল অ্যাট্রফি, মানে আস্তে আস্তে আপনার ব্রেনটা, আপনার মস্তিষ্কটা আস্তে আস্তে আপনার শুকাতে থাকবে, ড্রাই হতে থাকবে, তো সেখান থেকে এগুলো হবে। কিন্তু খুব তাড়াতাড়ি যাতে ব্যাপারটা আপনার না আসে, কারণ 70 ইয়ার্সে ভুলে যাওয়াটা আমার মনে হয় আরেকটু দেরি করা যেতে পারে সেটাকে। তো সেই ব্যবস্থাও রয়েছে, আপনি একটু যোগাযোগ করবেন। 12 তারিখে চেম্বার রয়েছে বোলপুরে, একটু চেম্বারে এসে দেখা করতে পারলে খুব ভালো হবে। হ্যাঁ, আরেকবার বলে দিই, 12ই অক্টোবর বোলপুর চেম্বার, ডক্টর এস ভাদুরী সেখানে থাকছেন। এবং তার আগে যিনি ফোন করেছিলেন আমাদের জগন্নাথবাবু, পুরুলিয়া থেকে ফোন করেছিলেন, পুরুলিয়াতেও কিন্তু চেম্বার রয়েছে, সেটা 13 অক্টোবর। 13ই অক্টোবর পুরুলিয়াতে থাকছেন ডক্টর এ হালদার। আপনারা দুজনের ক্ষেত্রেই বলছি, যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে নিন। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? নমস্কার। শুনতে পাচ্ছি না, টিভিতে শুনবেন না আপনি, মোবাইলে। ওকে, বলুন কি, আরেকবার নাম বলুন, আচ্ছা ধীরে ধীরে। সঞ্চারী মিত্র। কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন দিদি? আপনি কি মোবাইলে কথা বলছেন তো? হ্যাঁ, আপনি একটু খোলা জায়গায়, বারান্দায় বা এরম জায়গায় যান, না হলে আপনার কল ড্রপ করছে, শুনতে পাচ্ছি না আমরা আপনার কথা, কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, এবার জায়গাটা বলুন আরেকবার। হ্যাঁ, বলছি সঞ্চারী মিত্র বলছি। বলছি ওনার সমস্যা তোরা থেকে তো হয়ে গেছে, এখানে কি কোনো পা ফোলার সমস্যা বললেন কি আপনি? হ্যাঁ, পা করানো ওখানে বলছে যে মানে শিরার মধ্যে কিছু একটা জমে গেছে আর কিছু একটা সমস্যা হচ্ছে, পা মানে তলা থেকে পুরো ফুলে গেছে। ওটা এটা কি কোনো মানে ট্রিটমেন্ট আছে? পা ফুলে যাচ্ছে আপনার, তাই তো? পায়ের তলা বলছে, পায়ের পাতা। আচ্ছা, দেখুন ট্রিটমেন্ট আছে কিনা আপনি যেটা জানতে চাইলেন, আগে তো আপনাকে জানতে হবে যে আপনার সমস্যাটা কেন হচ্ছে। আপনার পায়ের তলা ফুলে যাচ্ছে বা পায়ের পাতা ফুলে যাচ্ছে, সেটা কেন হচ্ছে আগে তো সেটা বুঝতে হবে, সেটা জানতে হবে, তারপর তার ট্রিটমেন্টের কথা। দেখুন, পা ফুলে যাওয়াটা আপনার হার্টের সমস্যার জন্য হতে পারে, আপনার কিডনির সমস্যার জন্য হতে পারে, আপনার আর্থ্রাইটিস থাকলে হতে পারে, বা যদি আপনার বডি ওয়েট বেশি হয় তাহলেও হতে পারে। তো আগে আমরা কারণটা জানবো যে আপনার কেন এই পা ফোলাটা হচ্ছে, তারপর তো ট্রিটমেন্ট অবশ্যই রয়েছে। দেখুন, আমরা বুঝতে পারলাম না আপনি কোথা থেকে ফোন করেছেন। আমি কাইন্ডলি আপনাকে বলবো যে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করুন, আমাদের এক্সপার্ট টিম রয়েছে, আপনাকে অবশ্যই সাহায্য করবে। আপনার যা জিজ্ঞাসা আপনি একটু কাইন্ডলি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু আপনি কথা বলে নিন, আর যেভাবে আপনাকে ওরা বলবে আপনি সেরকমভাবে একটুখানি ম্যানেজ করে আমাদের যে কোনো চেম্বার যেটা আপনার বাড়ির কাছাকাছি হবে, আপনার যদি কোনো প্রেসক্রিপশন রিপোর্টস থাকে সেগুলো নিয়ে এসে একটু দেখা করবেন। একদম। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি কুচবিহার থেকে বলছি। কে বলছেন? অসিত মাধব। লেখেন। বয়স? 50। বলুন, কি প্রশ্ন? আমার গালগুলো কালো হয়ে যাচ্ছে, গালের চার সাইডে কালো হয়ে যাচ্ছে, চোখের সাইডে কালো হয়ে যাচ্ছে, গালের স্কিনের সমস্যা হচ্ছে। আচ্ছা, সেখানে কি কোনো ইচিং রয়েছে? চুলকায় কি জায়গাটা? না, চুলকাতেছে না, কালো হয়ে যাচ্ছে, চুলকায় না, হঠাৎ চুলকায়, খুব কম, চুলকানোর ব্যাপার নেই। চোখের দুই সাইডে কালো হয়ে যাচ্ছে, গালগুলো এখানে কালো হয়ে যাচ্ছে, সেভিং করা বোঝা যাচ্ছে, এই সাইডে কালো, এই সাইডে কালো। আচ্ছা, এটা কি আপনার হঠাৎ করেই হচ্ছে না অনেক দিন ধরে হচ্ছে? এটা মোটামুটি মাস পরে দেখতেছি হচ্ছে, আগে তো ছিল না। আচ্ছা, বেশ, দেখুন আপনার যদি কোনো এরকম স্কিনের কোনো সমস্যা হচ্ছে যে আপনার ব্ল্যাক স্পট হয়ে যাচ্ছে, চোখের তলায় কালো হচ্ছে, বা আপনার স্কিনের মধ্যে ব্ল্যাক স্পট চলে আসছে, তো সেটা কিন্তু আপনার মেলানিন প্রোডাকশন কম হওয়ার জন্য সেটা হতে পারে।
মেলানিন আমাদের শরীরের মধ্যে একটা রঞ্জক পদার্থ, যেটা আমাদের স্কিনের কালার যেটা ডিটেক্ট করে থাকে, তো সেটা মেলানিন প্রোডাকশন কম হওয়ার জন্য হতে পারে। তো কোচবিহারে আমাদের আজকেই চেম্বার ছিল, নেক্সট চেম্বার খুব সম্ভবত 12 আমাদের অক্টোবর। 12 অক্টোবর রয়েছে। তো আপনি এস একটুখানি ঘোষাল থাকছেন। যোগাযোগ করে নিন হেল্পলাইন নাম্বারে ফোন করে, যে আপনি কখন আর কোথায় এলে ডক্টরকে দেখাতে পারবেন। যেহেতু স্কিনের সমস্যা, আবারও বলবো যে না দেখে কোনো কিছু বলাটা উচিত হবে না। আর আপাতত আপনি কোনো ধরনের কোনো কসমেটিক্স জাতীয় প্রোডাক্ট কিছু ব্যবহার করবেন না। পিওর অ্যালোভেরা জেল যদি আপনি তৈরি করতে পারেন বা যদি আপনি পেয়ে যান, সেটা আপনি আপনার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। আর আপনি যদি বাইরে রোদে বেরোচ্ছেন, বাড়ি ফেরার পর একটু সামান্য বরফ, সেটা আপনি একটা কাপড়ের মধ্যে র্যাপ করে সেটা দিয়ে একটু আপনার স্কিনটাকে আপনি ভালো করে একটু ক্লিন করে নেবেন, একটু ঘষে নেবেন, কারণ আপনার অতিরিক্ত ট্যানিং থেকেও কিন্তু আপনার সমস্যা আসতে পারে। তো কি সমস্যা রয়েছে বা কেন কি হচ্ছে সবটাই আমরা আপনাকে বলতে পারবো, যদি আপনি একটু চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনি হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করুন, অ্যাপয়েন্টমেন্ট করুন, অর্থাৎ এনবিবির যে ফোন নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে। আরেকজন বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি আমি মিলন ঘোষ বলছি। কোথা থেকে বলছেন? আমি একটু মুর্শিদাবাদ আলোগ্রাম থেকে বলছিলাম। আর বয়স? বয়স হচ্ছে 63 বছর। বলুন কি প্রশ্ন দাদা? মায়ের জন্য একটু জিজ্ঞেস করছিলাম। মায়ের হার্টের প্রবলেম আছে, ওজনটা অনেকটাই বেড়ে যাচ্ছে, মোটামুটি ধরুন প্রায় 90-এর কাছাকাছি। আর হাঁটা চলা করতে গেলে খুব দম লাগছে, তারপরে ধরুন শ্বাসকষ্ট ভাব আসছে, মানে হাঁটতে গেলে খুব অসুবিধা পড়ে যাচ্ছে। মায়ের বয়স কত? মায়ের 63 বছর বয়স। ও, মায়েরই বয়স বলেছেন। আচ্ছা, তো এই যে ওনার হার্টের সমস্যা হচ্ছে আপনি বললেন, তো তার জন্য কোনো চিকিৎসা চলছে এখন? হ্যাঁ, চিকিৎসা চলছে। মানে বহরমপুরে রেজিস্টারতে দেখাইছে। আচ্ছা দেখাচ্ছে আর কি। আচ্ছা ওষুধও খাচ্ছে। আচ্ছা, তো ওনার কি সমস্যাটা কি হচ্ছে? দেখুন, হার্টে তো অনেক ধরনের রোগ হতে পারে, তো ওনার সমস্যাটা এক্স্যাক্টলি কি, আপনার কি সেটা জানা আছে? না, সমস্যাটা হার্টে এখন যে মানে দেখেছে ডাক্তার, বলছে না ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তারপরেও ওনার এই প্রবলেমসগুলো হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেশ, দেখুন, ওনার যদি হার্টের কোনো সমস্যা থাকে, সেটা আপনি যদি ইকো বা ইসিজি করে থাকেন তার মধ্যে চলে আসবে। তো এবার ওনার যদি শ্বাসকষ্ট হয়, আপনি বলছেন বডি ওয়েট বেড়ে যাচ্ছে, সেটাও একটা কারণ হতে পারে। এবার ওনার হার্টের এক্স্যাক্টলি কী সমস্যা রয়েছে, কারণ অনেক ধরনের আপনার সমস্যা হতে পারে। আপনার কার্ডিয়াক অ্যাট্রফি হতে পারে, ব্লকেজ হতে পারে, আপনার হয়তোবা সেখানে আপনার কোনো ধরনের কোনো আপনার ফ্যাট ডিপোজিশন হচ্ছে, সেটাও আপনার হতে পারে। তো অনেকগুলো কজ থাকে আপনার এই হার্টের সমস্যার জন্য, সেটা জানা অবশ্যই প্রয়োজন রয়েছে। আপাতত যেটা আপনি করতে পারেন, যে আপনার মা যে খাওয়া দাওয়া যেটা করছে তার মধ্যে অতিরিক্ত তেল, অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার আপনি দেবেন না, কারণ তার থেকেও কিন্তু অনেক সময় হার্টের সমস্যা আসতে পারে। আর খুব বেশি প্রেশার দিয়ে কোনো কাজ করবে না, বা বেশি দ্রুত চলাফেরা করা এগুলো করবে না। যতটা উনি রেস্টে থাকবে ততটা ভালো হবে। বডি ওয়েটটা একটা ম্যাটার, কিন্তু এখন কিছু করার নেই। বডি ওয়েট ওনার এখন কমানোর সেরকমভাবে আমি তো বলতে পারবো না যে ওনাকে এক্সারসাইজ করতে বলার, সেগুলো সম্ভব নয়। খুব জোরে হাঁটাহাঁটি করবে না, রেস্ট যতটা করবে ততটা ভালো হবে। আপনি মুর্শিদাবাদ থেকে ফোন করছেন, বহরমপুর আমাদের চেম্বার রয়েছে। পরের মাসে 18 তারিখ খুব সম্ভবত আমাদের চেম্বার রয়েছে বহরমপুরে। যদি আপনি মনে করেন যে না, একটু আপনি আমাদের সাজেশন নিতে চাইছেন বা আপনি ট্রিটমেন্ট করতে চাইছেন, অবশ্যই আপনার মাকে নিয়ে আসবেন। তার সাথে ওনার যা প্রেসক্রিপশন রিপোর্টস যাই রয়েছে সেগুলো একটু অবশ্যই নিয়ে আসবেন, তাহলে আমরা দেখলে বুঝতে পারবো এক্স্যাক্টলি কী সমস্যা রয়েছে আর তার জন্য কি করতে হবে ওনাকে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বলছি বহরমপুর থেকে প্রতিমা মণ্ডল। হ্যাঁ বলুন বলুন, আমাদের সময় কম, তাড়াতাড়ি চট করে। কি হ্যাঁ, আমি সমস্যা? বলছি কি আমার ছেলের 32+ বয়স। টিভিতে শুনবেন না আপনি, সমস্যা বলুন। লোমকূপের মধ্যে যে মানে পুজ নিয়ে উঠছে স্কিনের মধ্যে। আমাদের হাতে সময় আর নেই, শুনতে থাকুন আপনি। বেশ, আপনি দেখুন বহরমপুর থেকে ফোন করছেন, আমাদের বহরমপুর চেম্বারে আমি বলবো যে একটু যোগাযোগ করুন, যেহেতু স্কিনের সমস্যা একটু দেখার প্রয়োজন রয়েছে। আর আপাতত সপ্তাহে একদিন নিম পাতা সেদ্ধ করে ওই জলটা দিয়ে ওনাকে চান করতে দিন।
অবশ্যই আপনাদের বলে রাখি 23 সেপ্টেম্বর হেরিয়ায় চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা থাকছেন, কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এবং তার সঙ্গে মধ্যমগ্রাম চেম্বার, তার সঙ্গে কলকাতা এবং হাওড়া চেম্বার তো রয়েছে। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর ভট্টাচার্যকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।